أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। ঈদের আনন্দ শেষে হয়তো অনেকেই কর্মস্থলে আছেন, অনেকে আবার বাড়িতে আছেন, অসুবিধা নাই। ইনশাল্লাহ পড়াশোনার ভিতরেই আছেন আশা করি। আমাদের আলোচনা ছিল গত ক্লাসে সাক্ষ্য আইনের কত পর্যন্ত এই অধ্যায়টা শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায় বিষয়ের প্রাসঙ্গিকতা। কয়টা ক্লাস মিস হয়েছে আপনাদের মাঝখানে? দুইটা দুইটা ক্লাস মিস হয়েছে না? একটা হলো শুক্রবারের ক্লাস, বৃহস্পতিবারে তো ক্লাস হয়েছে, শুক্র আর রবি। আজকে কি মঙ্গলবার না? দুইটা ক্লাস মিস হয়েছে, অসুবিধা নাই। ইনশাল্লাহ দুইটা ক্লাস মিস হলে পড়া নষ্ট হবে না। এর বেশি ক্লাস মিস হলে একটু পড়ার ক্ষতি হতে পারে। আবার কিন্তু কয়েকদিন পরে আবার ঈদ। আবার ঈদ না কয়েকদিন পরে? এরপরে কি? ঈদের পরেই পরীক্ষা। এরকম একটা ব্যাপার স্যাপার। অতএব সবকিছুর ভিতরে আমাদের পড়াশোনা ঠিক রাখতে হবে ইনশাল্লাহ। সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। 1952 সালের সেনাবাহিনী, 53 সালের বিমান বাহিনী, 61 সালে নৌ শৃঙ্খলা আইনের গঠিত আদালত ব্যতীত সকল সামরিক বেসামরিক আদালতে এই সাক্ষ্য আইনের বিধান প্রযোজ্য হবে। 3 ধারা সংজ্ঞাসমূহ: আদালত, বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। মনে আছে? বলতে পারবেন সংজ্ঞাগুলা? বলা যাবে না, কারণ আজকে যে অধ্যায়ের জায়গাটা আলোচনা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা। সাক্ষ্য আইনের একদম মানে এমন একটা জায়গা হয়ে গেছে আজকে ক্লাসটা প্রচুর প্রশ্নমুখী। আমরা খুব সম্ভবত 1-2 দিনের ভিতরে আবার একটা বিস্তারিত রিভিশন দিব। আজকে একটু শর্ট রিভিশন দিয়ে ওই জায়গাটা যাইতে হবে আমাদের ইনশাল্লাহ, তা নাহলে বুঝতে পারবেন না পরে। সাক্ষ্য আইনের 3 হলো দলিল, সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হলো যা মৌখিক ভাবে দেওয়া হয়, দালিলিক সাক্ষ্য দলিলের মাধ্যমে দেওয়া হয়। 2 ধরনের সাক্ষ্যকে একত্রে বলা হয় সাক্ষ্য। আর মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্যের বাহিরে আরেকটা সাক্ষ্য আছে, এটার নাম কি? বস্তুগত সাক্ষ্য। হ্যাঁ, যার মাধ্যমে অপরাধীকে, ভিকটিমকে শনাক্ত করা যায়, ঘটনা প্রমাণিত মিথ্যা প্রমাণিত করা যায়, রক্ত, বীর্য, চুল, হাতের লাল, হাতের ছাপ, পায়ের ছাপ ইত্যাদি। সাক্ষ্য 3 ধারায় পরবর্তী সংজ্ঞা হলো ডিজিটাল ও ইলেকট্রনিক রেকর্ড। সাক্ষ্য 3 ধারা থেকে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা বর্তমানে হয়ে থাকে, তাহলে বস্তুগত সাক্ষ্য এবং ডিজিটাল ও ইলেকট্রনিক রেকর্ড, এগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবেন। ঠিক আছে? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলতে বোঝায় যে সমস্ত রেকর্ড ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে প্রস্তুত এবং সংরক্ষিত, সেই সমস্ত রেকর্ডকে বোঝানো হয়। উদাহরণ: সিসিটিভির ভিতরে যে ফুটেজগুলো পাওয়া যায়, তাই না? অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড ইত্যাদি। যে বিষয়ে আদালতে অস্তিত্ব আছে তাকে বলে প্রমাণিত, যার অস্তিত্ব নাই তাকে বলে মিথ্যা প্রমাণিত, যারা প্রমাণিত হয় না, মিথ্যা প্রমাণিত হয় না, তাকে বলা হয় অপ্রমাণিত। সাক্ষ্য 3 ধারা। আদালত কোনো বিষয়ে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, মিথ্যা প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত প্রমাণিত বলিয়া ধরিয়া লইবেন অথবা প্রমাণ করার জন্য নির্দেশ প্রদান করবেন। কোনো বিষয় একবার প্রমাণিত হওয়ার পর এটাকে আর মিথ্যা প্রমাণিত করার সাক্ষ্য গ্রহণের সুযোগ না দেওয়া হলে সেটা হবে চূড়ান্ত প্রমাণ। প্রত্যেক বিচার্য প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, ইহা ছাড়া অন্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। ধারা কত? 5। যে ঘটনাগুলো বিচার্য নয় কিন্তু বিচার্য ঘটনার অংশ, সেগুলো প্রাসঙ্গিক। 6। বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম প্রাসঙ্গিক। 7। উদ্দেশ্য, অভিপ্রায়, পূর্ব প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। সাক্ষ্য 8। অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে 9 নম্বর, উদ্দেশ্য বা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনা আবশ্যকীয় ঘটনা। সাক্ষ্য 9 ধারা। অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কার্য। 10। যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো প্রাসঙ্গিক। 11। যদি ইহা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে গরমিল বা অসঙ্গতিপূর্ণ হয়। 1। 2 হলো ইহা বিচার্য বিষয়ের সাথে এক হয়ে এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব অথবা অসম্ভব করে তোলে। 2। ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে যদি আদালত ক্ষতির হার নির্ধারণ করতে সমর্থ হয়, সেগুলো প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য 12 ধারা। অধিকার ও প্রতার অস্তিত্ব কোথায় থেকে সৃষ্টি হলো, কোথায় থেকে ধ্বংস হলো, এই বিষয়গুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য 13 ধারা। যেখানে মামলার বিচার্য বিষয় মন এবং দেহ সম্পর্কিত,
সেখানে মনের অবস্থা যদি ইচ্ছা জ্ঞান সরল বিশ্বাস অবহেলা হঠকারিতা ব্যক্তি বিশ্বাসের প্রতি বিদ্বেষ মঙ্গল কামনার অভিপ্রায় দ্বারা সৃষ্টি হয়, তাহলে সেই মনের অবস্থা দেহের অবস্থার এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়। কোনো কাজ ইচ্ছাকৃত নাকি আকস্মিক সেই সকল ক্ষেত্রে যে সমস্ত ঘটনার প্রভাব থাকে। 15 দ্বারা ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক। 16 দ্বারা কোনো মৌখিক লিখিত উক্তি বা ডিজিটাল রেকর্ডে থাকা কোনো বিবৃতি যা বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে তাকে বলা হয় স্বীকৃতি। স্বাক্ষরের 17 দ্বারা মামলার পক্ষের প্রতিনিধি প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যাহার নিকট থেকে স্বার্থপ্রাপ্তি ঘটিয়াছে তারা স্বীকৃতি প্রদান করতে পারবে প্রকাশ্যে অপ্রকাশ্যে। সাক্ষ্য আইনের 19 দ্বারা মামলার কোন পক্ষ কর্তৃক সাক্ষ্য আইনের 19 দ্বারা হলো তৃতীয় পক্ষ ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হতে পারে, অথবা কোন পক্ষের বিপরীতে তার অবস্থান প্রমাণ করার দায়িত্ব প্রমাণ করা প্রয়োজন সেই ব্যক্তির বিবৃতি স্বীকৃতি। মামলার কোন পক্ষ কর্তৃক কোন ব্যক্তির নাম ব্যক্ত করলে উল্লেখিত ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 20 দ্বারা যে ব্যক্তি স্বীকৃতি দিবে স্বীকৃতি তার পক্ষে অথবা স্বীকৃতি তার বিরুদ্ধে পক্ষ কর্তৃক প্রমাণ করা হবে। তবে মামলা স্বীকৃতি প্রদানকারী পক্ষ কর্তৃক তিনটা ভাবে স্বীকৃতি প্রমাণ করা যায়। কি কি প্রক্রিয়ায়? স্বীকৃতিকারীর মৃত্যু হলে, দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত বিষয় সম্পর্কে হলে, স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক না হয়ে অন্যভাবে প্রাসঙ্গিক হলে। 21 দ্বারা ডিজিটাল রেকর্ড দলিলের বিষয়বস্তু সম্পর্কে স্বীকৃতি দেওয়া যাবে, দেওয়া যাবে দুইটা ক্ষেত্রে। যদি দলিলে ভেজাল থাকে এই মর্মে প্রশ্ন উঠে, আর দলিল সম্পর্কে কি মাধ্যমিক সাক্ষ্য দানের ক্ষমতা থাকলে। সাক্ষ্য আইনের 22 দ্বারা ঠিক ডিজিটাল রেকর্ড সম্পর্কে একই বিষয় যদি এটার কি অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন ওঠে। সাক্ষ্য আইনের 23 দ্বারা দেওয়ানি মামলার ক্ষেত্রে পক্ষগণের ভিতরে পূর্ব থেকে যদি চুক্তি করা থাকে আদালত যদি সেটা ধরে নিতে পারেন তাহলে সেই স্বীকৃতি প্রাসঙ্গিক নয়, না হলে প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দিলে সেটা অপ্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 24 দ্বারা ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে অপসারিত হওয়ার পর প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 28 দ্বারা পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়া যাবে না, দিলেও ব্যবহার করা যাবে না। 25 স্বীকারোক্তির ভিত্তিতে যদি পুলিশ অথবা তত্ত্বের ভিত্তিতে যদি উদ্ঘাটন করতে পারে কোনো কিছু উদ্ঘাটিত অংশটুকু প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 27 অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের হেফাজতে থাকলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে স্বীকারোক্তি প্রাসঙ্গিক, উপস্থিত না থাকলে অপ্রাসঙ্গিক। 26 দ্বারা স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয় তবে শুধুমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতি মাতাল ব্যক্তি প্রতারণা ভিন্ন কৌশল পূর্বে সতর্ক না করিয়া নেওয়ার কারণে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না। সাক্ষ্য আইনের 29 দ্বারা প্রমাণিত স্বীকারোক্তি স্বীকারোক্তিকারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে সেই সম্পর্কে বিবেচনা। সাক্ষ্য আইনের 30 দ্বারা স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সাক্ষ্য আইনের 31 দ্বারা যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত নিখোঁজ সাক্ষ্যদানের অযোগ্য বিদেশে অবস্থানরত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে নিম্নলিখিত ক্ষেত্রে তাদের বিবৃতি নিজেরাই প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 32-এর 1 যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে কে বা কোন ঘটনা দায়ী, মৃত্যুর পূর্বে যদি বিবৃতি দেওয়া থাকে ওই সময় তার মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক, মৃত্যুর পরে মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে প্রাসঙ্গিক। 32-এর 2 স্বাভাবিক কাজকর্মের বা রীতির অংশ হিসেবে লিপিবদ্ধ বিষয়। 32-এর 3 যে সমস্ত বিবৃতি তার অর্থনৈতিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী হয় সেই সমস্ত বিবৃতি। 4 হলো সর্বসাধারণ অধিকার ও প্রতার অস্তিত্ব। 5 হলো রক্তের বৈবাহিক দত্তক সম্পর্ক। 6 হলো মৃত ব্যক্তিদের মধ্যে রক্তের বৈবাহিক দত্তক সম্পর্ক। 7 হলো অধিকার ও প্রতার অস্তিত্ব সম্পর্কে যারা উইলে বা দলিলে লিপিবদ্ধ। 8 বিবৃতি যদি কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয় যা বিচার্য বিষয়ের সাথে কোনো প্রাসঙ্গিক মনোভাব প্রকাশ করে সেই ক্ষেত্রে। হুম, আচ্ছা। সাক্ষ্য আইনের 33 দ্বারা কোনো সাক্ষ্যে দেওয়া বিবৃতি সত্যতা পরবর্তী মামলায় প্রমাণ করার জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। তাহলে একবার সাক্ষ্য দিয়ে মারা গেলে হারাই গেলে বিদেশে চলে গেলে বা সাক্ষ্যদানের অযোগ্য হইলে পরবর্তীতে প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কি? ধারা 33 লিখলে হবে? হবে না। কয়টা শর্ত লিখতে হবে? 3টা। পরবর্তী মামলায় একই পক্ষ বা তার প্রতিনিধিদের মধ্যে। দ্বিতীয় শর্ত পূর্বে তাকে জেরা করার অধিকার এবং সুযোগ ছিল, জেরা করার অধিকার ছিল কিনা বা জেরা করা হয়েছিল কিনা। তৃতীয়ত প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্নের সাথে পরবর্তী মামলার বিচার্য প্রশ্ন এক কিনা। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতের প্রয়োজনে প্রাসঙ্গিক। 34 তবে এটা চূড়ান্ত প্রমাণ নয়। 35 কর্তব্য সম্পাদনকালে সরকারি দলিলে লিপিবদ্ধ কোনো বা নথিতে লিপিবদ্ধ বিষয় যদি বিচার্য বিষয় সম্পর্কিত হয়ে থাকে তাহলে সরকারি দলিল প্রাসঙ্গিক। 35 মানচিত্র পরিকল্পনায় প্রকাশিত চার্ট নকশা প্রাসঙ্গিক। 36 সাক্ষ্য আইনে 37 দ্বারা কি বিষয় সম্পর্কিত?
কোন আইন ও বিবৃতিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়ের প্রাসঙ্গিকতা। 38 আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইনের প্রাসঙ্গিকতা। 39 বিবৃতির মূল অংশ সম্পর্কে দিতে হবে। সাক্ষ্য আইনে 40 পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্বের রায় প্রাসঙ্গিক। প্রবেট এখতিয়ার এডমিরালটি বিবাহ সম্পর্কিত রায়ের প্রাসঙ্গিকতা 41 দ্বারা। আজকের বিচার্য প্রশ্নের সাথে পূর্বের রায় যদি মিল থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক। 42 দ্বারা আজকের বিচার্য ঘটনার সাথে পূর্ববর্তী রায়ের একরকম নয় তাহলে পূর্বের রায় প্রাসঙ্গিক নয়। 43 দ্বারা রায় অযোগ্য আদালত থেকে দেওয়া হয়েছে, ঘুষ গ্রহণের মাধ্যমে নেওয়া হয়েছে ইত্যাদি দেখানো যাইতে পারে। 44 দ্বারা আদালতকে যখন বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর, টিপসই এবং ফিজিক্যাল ফরেন্সিক এভিডেন্স বা বস্তুগত সাক্ষ্য, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, হাতের ছাপ, পায়ের ছাপ, চোখের আইরিশ অথবা কি সম্পর্কে ভাষা শনাক্ত ব্যক্তি বা প্রাণী শনাক্তের প্রশ্নে যারা বিশেষভাবে অজ্ঞ তাদেরকে বিশেষজ্ঞ ব্যক্তি বলা হয় এবং তাদের অভিমত প্রাসঙ্গিক। 45 দ্বারা একজন বস্তুগত অথবা ফরেনসিক বিশেষজ্ঞ ব্যক্তিকে পরীক্ষা করার পদ্ধতি হলো, এটা কিন্তু প্রাসঙ্গিকতা না, পদ্ধতি। সাক্ষ্য আইনের কত দ্বারা? 45-এর ক দ্বারা। সাক্ষ্য আইনের 46 দ্বারা বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক। 47 দ্বারা হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত, নাকি বিশেষজ্ঞ ব্যক্তি না? 47-এ হাতের লেখা সম্পর্কে দুই ধরনের অভিমত প্রাসঙ্গিক, একটা হলো বিশেষজ্ঞ। হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক হবে 45-এ, এটা বিশেষজ্ঞতাকে বলাই হয়েছে। আর পরিচিত ব্যক্তির অভিমত, আপনার লেখা আপনার স্ত্রী চিনে, আপনার বায়ে চিনে, তাহলে তার বিশেষজ্ঞ হওয়া লাগবে না। সে যদি আদালতে বলে এটা উজ্জ্বলের হাতের লেখা, তাহলে এটাও প্রাসঙ্গিকতা আছে। ধারাগত 47 দ্বারা হাতের লেখা প্রমাণের পদ্ধতি কয়টা আইনের ভাষায় বলতে পারবেন? সাক্ষ্য আইনের ভাষা অনুসারে কয়টা প্রক্রিয়ায় হাতের লেখা প্রমাণ করা যায়? সাক্ষ্য আইনে হস্তাক্ষর, এটা দুইবার আসছে প্রশ্নটা এসে থেকে এসআই পদে। সাক্ষ্য আইনে হস্তাক্ষর প্রমাণের পদ্ধতি হলো 6টা। সাক্ষ্য আইনে 67 দ্বারা, ক দ্বারা? 67 দ্বারা বলা আছে, উপস্থাপিত দলিলের লিখন বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির লিখন, স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ। আপনার নাম কি? আব্দুল্লাহ আল মামুন, পটুয়াখালী। আদালতে বলা হচ্ছে যে এই স্বাক্ষরটা কার? আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর। বুঝছেন? এটা আদালতে দাবি করা হচ্ছে। দাবি করলে কি হয়ে যাবে? এটা প্রমাণ করার প্রক্রিয়া কয়টা? এটা যে আসলেই পটুয়াখালী মামুনের হাতের লেখা, এটা প্রমাণ করার প্রক্রিয়া কটা? 6টা। এটা কিন্তু পড়াবো, আগামী ক্লাসে গিয়ে পাবেন, গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা কি কি প্রক্রিয়া? আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দিবে যে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, এটা আমারই হাতের লেখা। এটা হলো 1 নম্বর প্রক্রিয়া। 2 নম্বর প্রক্রিয়া, আব্দুল্লাহ আল মামুনের এই লেখা সম্পর্কে যারা দেখছে, জানে বা প্রত্যয়নকারী বা সত্যায়নকারী, তারা বলবে হ্যাঁ আমি দেখছি এটা আব্দুল আল মামুনের হাতের লেখা। বুঝছেন? মানে তাদের কি দ্বারা? প্রত্যয়নকারীদের সাক্ষ্য দ্বারা। 3 নাম্বার, হয় না এইভাবে, সিআইডিতে পাঠিয়ে দিলাম, পরীক্ষা নিরীক্ষা করে বললো হ্যাঁ এটা আব্দুল্লাহ আল মামুনের হাতের লেখা। কয়টা? 3টা। 4 নাম্বার, সাক্ষ্য আইনের 47, তাহলে সিআইডি বললো কত দ্বারা? এটা বিশেষজ্ঞ যেহেতু 45 দ্বারা। আরেকটা কি? 47 দ্বারা সাক্ষ্য আইনের পরিচিত ব্যক্তি। আব্দুল্লাহ আল মামুনের বন্ধু হলো আলী আসগর, আলমগীর, তারা বলছে হ্যাঁ আমার বন্ধুর লেখা, ভাইয়ের লেখা। তারা মতামত দিল কত দ্বারা? 47 দ্বারা। কয়টা গেল? 4টা। আরেকটা কি? হয় নাই, আব্দুল্লাহ আল মামুনকে বলবে আবার লেখো, আদালতে বলবে আপনি লেখেন তো দেখি আসলে আপনার লেখাটা এরকম মিলে কিনা। তুলনার মাধ্যমে 73 দ্বারা সাক্ষ্য করে, ক দ্বারা? 73 দ্বারা। কয়টা গেল? 5টা। আরেকটা কার দ্বারা? আব্দুল্লাহ আল মামুনের স্বীকৃতি দ্বারা। বুঝছেন? তাহলে সহজ। ওই 67 থেকে কিন্তু খুব হালকা হবে, এটা তো পড়তেই হবে, মুখস্থ করতে হবে। তাহলে প্রথমে হলো যে লেখছে তার সাক্ষ্য দ্বারা, লাস্টেরটা হলো যে লেখছে তার স্বীকৃতি দ্বারা। মাঝখানে কটা থাকে? 4টা। 4টার ভিতরে 3টা ধারাগত দিয়া। 45-এর বিশেষজ্ঞের অভিমত, 47-এর পরিচিত ব্যক্তির অভিমত, 73-এর তুলনা। কয়টা চলে গেল? 5টা। আর এটা কি? প্রত্যয়নকারীদের সাক্ষ্য দ্বারা। বুঝছেন? আচ্ছা যাই হোক, এটা আবার আজকে এটা মাথায় নিয়ে নিয়ে এটা আজকে পড়া না কিন্তু। কিন্তু আগের ক্লাসে মানে এটা কি বললাম, মানে যেটা আগামী ক্লাসে হইতো এটা একটু আলোচনা করে দিলাম আর কি। সাক্ষ্য আইনের অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 48। প্রচলিত রীতিনীতি, মতভেদ, ধারণা, ভাষা, সংস্কৃতি, জীবন বিধান ইত্যাদি সম্পর্কিত অভিমত প্রাসঙ্গিক 48 দ্বারা। 49 দ্বারা আত্মীয়তা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 50। মতামতের হেতু প্রাসঙ্গিক 51। 20 সাল পরবর্তী সময় সাক্ষ্য আইনের এই দুইটা জায়গা 52 থেকে 55। চরিত্রের প্রাসঙ্গিকতা এবং সাক্ষ্য আইনের 61 থেকে সাক্ষ্য আইনের 68 দ্বারা। এই দলিলের এই জায়গা থেকে সর্বাধিক প্রশ্ন হয়েছে, আপনি দেখবেন বইগুলো 2 পদেরই দেখবেন যে 20 সাল পরবর্তী সাক্ষ্য আইনের সর্বোচ্চ প্রশ্ন হয়েছে 52 থেকে 55 দ্বারা, এবং সাক্ষ্য আইনের 61 থেকে সাক্ষ্য আইনের 68 দ্বারা। এই জায়গাগুলোতে প্রচুর প্রশ্ন হয়েছে এবং ভাষ্য থেকে কিন্তু। এটা এই জন্য খুব ভালো করে নিতে হবে, চরিত্রের প্রাসঙ্গিকতা হইলেই আমরা অনেকে সাক্ষ্য আইনের 8 দ্বারা লেখা শুরু করে দিই। কত দ্বারা?
সাক্ষ্যয়নের আট দ্বারা লেখা শুরু করে দিই। আট দ্বারার সাথে চরিত্রের কোনো মিল নাই। আট দ্বারা হলো আচরণ। আচরণ হলো চরিত্রের একটা অংশ। বুঝছেন? আচরণ হলো কি চরিত্রের একটা অংশ। কোন আচরণ? পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ। ওটার প্রাসঙ্গিকতা হলো আট দ্বারা। আর আমরা এখন যেটা পড়বো এটা হলো চরিত্রের প্রাসঙ্গিকতা। চরিত্র একটা বিশাল বড় বিষয়। বড় বিষয় না? হ্যাঁ। আচ্ছা। চরিত্রই সবচেয়ে মূল্যবান সম্পত্তি, নাকি মূল্যবান সম্পদ না? হ্যাঁ। টাকা হারালে কিছুই হারায় না, মানি লস্ট নাথিং লস্ট, নাকি? আর স্বাস্থ্য কিছুটা হারায়। ক্যারেক্টার লস্ট অল লস্ট, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এই প্রাসঙ্গিকতার অধ্যায়ের সর্বশেষ অবস্থানে আমরা আছি কিন্তু এখন। তাহলে আপনি বলেন সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে পাঁচটা বিষয়ের প্রাসঙ্গিকতা সবাই বলেন। বলেন, একটু স্মৃতি পুনর্জীবিত করে আসেন। সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতা পড়ে আসতেছি না? পাঁচটা সাবজেক্ট বের করেন যে এই প্রাসঙ্গিকতা আমরা পড়ে আসছি। পাঁচটা সবাই মিলান। মিলাইতেই হবে। যদি মিলাইতে না পারেন, আগে থেকে সাক্ষ্য আইনে ক্লাস করতেছেন, যদি আজকে মিলাইতে না পারেন, তাহলে আপনি মানে আপনি পড়াশোনা করতেছেন না, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন মনে করবেন এটা। যে এতগুলা প্রাসঙ্গিকতার ভিতরে পাঁচটা প্রাসঙ্গিকতা যদি মিলাইতে না পারেন, আমি আপনাকে 10-15টা মিলাই দিব এখনই। সবাই অন্তত পাঁচটা মিলান। তাহলে অপ্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিক হয় ছয় দ্বারায়। হয় কি না? হয় না? এটা তো একটা বিষয়। উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক সাত দ্বারায়। পূর্ববর্তী পরবর্তী উদ্দেশ্য প্রস্তুতি প্রাসঙ্গিক কত দ্বারায়? আট দ্বারায়। ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক নয় দ্বারায়। ষড়যন্ত্র প্রাসঙ্গিক 10 দ্বারায়। আচ্ছা, মাঝখানে বাদ দিলাম। স্বীকৃতি প্রাসঙ্গিক 17 থেকে 23 দ্বারায়। স্বীকারোক্তি 24 থেকে 30 দ্বারায়। পূর্বের দেওয়া বিবৃতি প্রাসঙ্গিক পরে গিয়ে 32-33 দ্বারায়। হিসাবের খাতার প্রাসঙ্গিকতা আছে। কত বলবেন? মানচিত্রের প্রাসঙ্গিকতা আছে। রায়ের প্রাসঙ্গিকতা বড় বড় গুলো বলেন। রায়ের প্রাসঙ্গিকতা 40 থেকে 44 দ্বারা। অভিমত বা মতামতের প্রাসঙ্গিকতা 45 থেকে 51 দ্বারা। কয়টা? অলরেডি 13টা বললাম আমি এখানে, মানে শুধু মেন গুলা। আচ্ছা, এখন আজকে যে জায়গাটা পড়বো এটা হলো চরিত্রের প্রাসঙ্গিকতা। এমসিকিউ প্রশ্ন। যেহেতু আপনাদের লেখার অপশন বন্ধ, লিখতে পারতেছেন, আমি বন্ধ করে দিছি, বলতেও পারতেছে না বন্ধ, অন্তত আপনারা আমাকে শরীরী ভাষায় দেখাবেন, প্রশ্নগুলোর উত্তর দিবেন। ভুল হতেই পারে, স্বাভাবিক, ভুল হবেই, ভুল হতেই পারে, কিন্তু আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লাসটাকে আরো প্রাণবন্ত করবে। তাহলে চরিত্র প্রথম এমসিকিউ প্রশ্ন, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলতেছি। সাক্ষ্য আইনের এই 52 থেকে 55 জায়গাটা আপনাকে খুব সিরিয়াস ভাবে নিতে হবে কিন্তু। বুঝাইতে পারছি? খুবই প্রশ্নমুখী। আপনি যদি মনে করেন যে 4টা দ্বারা আজকে নিতে পারছেন, তাহলে আপনি মনে করবেন যে সাক্ষ্য আইনে বড় একটা জায়গা আপনার দখলে আসছে। আবার পরবর্তী ক্লাসে অনেকগুলো দ্বারা আপনি পড়তে পারবেন। তাহলে চরিত্র কি সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? স্বাভাবিকভাবে প্রাসঙ্গিকও হতে পারে, অপ্রাসঙ্গিকও হতে পারে। দুইটাই কিন্তু সঠিক। প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক হয়। এখন আমার প্রশ্ন হলো, সাক্ষ্য আইন অনুসারে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? বলেন। চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? একটা, দুইটা, তিনটা, পাঁচটা? আমার কথা বুঝেন না আপনারা? একটা কিছু বলেন, নাহলে বলেন জানি না। আমি দেখি, আমি তো আপনাকে দেখতেছি, অনেকগুলো লোক তো আমার চোখের সামনে দেখেন। আচ্ছা, তাহলে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? মানে আপনি যদি এখন উত্তরটা না দেন, লস হবে কি জানেন? পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্নটা হয়েছে তো অলরেডি, তখন কিন্তু আপনি যে উত্তরটা এই ভুল দিলেন, কিন্তু আপনার কারেকশনটা আসবে, কিন্তু আপনি কিছুই করলেন না, কিন্তু পরীক্ষার হলে এটা আসলো, আপনি পারবেন না কিন্তু এটা। কিন্তু এখন এই যে ভুল করতেছেন বা সঠিক বলতেছেন, আপনার পরীক্ষার হলে কাজে লাগবে। তাহলে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। কি কি দেখতে হবে? মামলাটা কি দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা? তাহলে প্রথম শর্ত কি? দেখতে হবে এটা কি দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা। দ্বিতীয় শর্ত, দেখতে হবে চরিত্র কি বিচার্য বিষয় কি না। চরিত্র কি বিচার্য বিষয় কি না। তাহলে আপনাকে লিখিত প্রশ্ন দিয়ে দিবে যে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টি এবং কি কি। 5 নাম্বার দিয়ে দিবে সাক্ষ্য আইনে, এর ভিতরে এই উদাহরণ সহ লিখতে হবে আপনাকে। লিখবেন চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত হলো দুইটি। প্রথম, মামলাটা কি দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা, এটা দেখতে হবে চরিত্রের ক্ষেত্রে। আর চরিত্রটা কি এই মামলার ক্ষেত্রে বিচার্য বিষয় কিনা, এটা দেখতে হবে। এরপর উদাহরণ দিবেন আপনি। উদাহরণ পরে প্রশ্ন করানোর সময় বুঝবেন কিভাবে দিতে হয়। বলেন সবাই। তাহলে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? দুইটা। কি কি?
যে মামলা কি দেওয়ানি নাকি ফৌজদারি। দেওয়ানি ফৌজদারি কার্যক্রম কিন্তু আল্লাহ 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইন, 1908 সালের দেওয়ানি কার্যবিধি আইন, দুইটা কিন্তু দুই রকম প্রসিডিউর, দুইটাই কিন্তু পদ্ধতিগত আইন, দুইটাই কিন্তু পদ্ধতিগত, কিন্তু দুইটার কার্যক্রম ভিন্ন। আমাদের পুলিশিং সিলেবাস অনুসারে আমাদের দেওয়ানি কার্যবিধি পড়তে হয় না, এই জন্য আমরা ওইদিকে যাই না সাধারণত। আচ্ছা, আবার ফৌজদারির অনেক ধারার সাথে, সাক্ষ্য আইনের অনেক ধারার সাথে দেওয়ানি কার্যবিধির অনেক কথার কি আছে, মিল আছে। যেমন সাক্ষ্য আইনে 40 ধারা পড়ছেন না, পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ হয়। ফৌজদারি কার্যবিধি 403 ধারা পড়ছেন না, দেওয়ানি কার্যবিধি 10-11 ধারায় বলা আছে রেস্ট জুরি কাটা হয়। এরকম অনেক ধারার কি আছে, মিল আছে। আমাদের বিভিন্ন আইনের সাথে দেওয়ানি কার্যবিধির অনেক ধারার কি আছে, মিল আছে। আচ্ছা, যাই হোক, তাহলে বলেন চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত দুইটা কি কি? প্রথম, চরিত্র বিচার্য বিষয় কিনা, মামলাটা কি দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা কিনা। ওকে, ঠিক আছে। স্বাক্ষর একদম টোটাল বই গাইড যত হ্যান্ড নোট সব বন্ধ, একবার আমার হ্যান্ড নোট সব বন্ধ করে ফেলেন, কারণ হ্যান্ড নোটে তো অল্প কথা, আমরা তো অনেক লম্বা কথা বলবো এখানে, ক্লাসটা বুঝে নেন। স্বাক্ষরে 52 থেকে 55 দ্বারা, এখানে 4টা দ্বারা চরিত্রের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে, 2টা দ্বারা দেওয়ানি মামলার জন্য, 52 এবং 55, আর 53 এবং 54 এই 2টা দ্বারা হলো ফৌজদারি মামলার জন্য। আর এই যাবৎকালে সাক্ষ্য আইনের এই জায়গা থেকে সর্বোচ্চ প্রশ্ন হয়েছে সাক্ষ্য আইনের 54 ধারা থেকে। ক ধারা থেকে? সাক্ষ্য আইনের 54 ধারা থেকে। সাক্ষ্য আইনের 54 ধারা 2টা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, 2 পদেই হয়েছে কিন্তু। আচ্ছা, সাক্ষ্য আইনের 52 ধারা, দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র যখন, হেডিং হেডিং এর সাথে কিন্তু ভিতরের কথা মিলবে না, চরিত্র যখন কি প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় কথিত আচরণ, কথিত আচরণ মানে কি জানেন? উপস্থাপিত দলিলের লেখক বা হস্তাক্ষর বলিয়া কথিত ব্যক্তি। কথিত ব্যক্তি মানে কি? মানে বলা হচ্ছে এই লেখাটা আসিফ মাহমুদের, আসিফ আহমেদের, কথিত মানে এই কথাটা বলা হচ্ছে, এরকম একটা আলোচনা চলতেছে, বলা হচ্ছে এই বস্তুটা এমডি কাশেম আলীর, এই যে একটা আলোচনা চলতেছে এটা হলো কথিত, এরকম। ওই চলবে না একটা না, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে দেওয়ানি মামলা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, দেওয়ানি মামলার কথিত আচরণ প্রমাণ করার জন্য, কথিত আচরণ প্রমাণ করার জন্য মানে কি, মানে কোনো ব্যক্তির চরিত্রের ভিতরে এমন আচরণ আরোপিত করা হচ্ছে, যে কোনো ব্যক্তির চরিত্র নিয়ে এমন এমন কথা বলা হচ্ছে, এই ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব হতে পারে, আবার অসম্ভব হতে পারে। মানে ধরেন একটা দেওয়ানি মামলা চলতেছে, কি মামলা? ধরেন আমার বন্ধু মামুনের সাথে আমার একটা জমা জমি নিয়ে বিরোধ চলতেছে। কি চলতেছে? বিরোধ। মামুন আমার চরিত্র নিয়ে বলতেছে যে সে একজন দর্শক ইত্যাদি, বলতে সে পূর্বে কয়েকবার চুরির অপরাধী অপরাধী হয়েছে ইত্যাদি, এরকম অনেক কথা বলতেছে, এরকম বিভিন্ন ভাবে। কোথায় বলতেছে? আদালতে। কি নিয়ে? আমার চরিত্রের যে একটা অংশ আচরণ, আমার আচরণের উপর বিভিন্ন সে কি করতেছে, দোষ দিচ্ছে। আদালতে, বোঝার চেষ্টা করেন। মামলাটা কি তাহলে? দেওয়ানি মামলা। আদালত বলবে, এই মামুন সাহেব, আপনি শরীফুলের চরিত্র নিয়ে কেন কথা বলতেছেন? এখানে চরিত্রে কি আছে? আপনার সাথে তার সম্পত্তি নিয়ে সমস্যা, আপনার কি দলিল আছে কিনা, আপনি কি দলিলের সাক্ষী আছে কিনা, আপনি এগুলো নিয়ে কথা বলেন। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে বিচার্য বিষয় কি? দেওয়ানি মামলার ক্ষেত্রে বিচার্য বিষয় কি সাধারণত চরিত্র, নাকি দখল, নাকি দলিল? দখল, দলিল, সম্পত্তি। তাহলে আপনি সম্পত্তির অধিকার দখল নিয়ে কথা বলেন, আপনি শরীফুলের চরিত্র নিয়ে কেন কথা বলতেছেন? তাহলে এই দেওয়ানি মামলার বিচার কার্যক্রমের ক্ষেত্রে মামুন আমার চরিত্র নিয়ে কথা বললেও সাধারণত আমার এই চরিত্রগুলো দেওয়ানি মামলার ক্ষেত্রে কি নয়, প্রাসঙ্গিক নয়। আদালত বলবে আপনি দলিল দেন, দলিলের মাধ্যমে কথা বলেন, আপনার দখলের মাধ্যমে কথা বলেন, এইগুলা কেন বলতেছেন? ঠিক এই কথাটাই হলো সাক্ষ্য আইনের কত দ্বারা? 52 দ্বারা। সাক্ষ্য আইনের 52 দ্বারা। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে আমার জমি জমি আরেকজন দখল করে নিয়ে চলে গেছে, এখন তার বউ আছে 7টা, আমি আদালতে বলতেছি, সে সবসময় বউকে পিটায়, আমি এগুলা বলতেছি। আদালত বলবে তার বউ পিটায়, এটার সাথে আপনার জমি দখলের কি সম্পর্ক আছে? আপনার যে জমি দখল করছে আপনার কি দলিল পত্র আছে কিনা, এগুলো আপনি দেখেন না কেন? বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে কথিত আচরণ মানে কি? বউ পিটায়। কথিত আচরণ মানে কি? চুরি করে। কথিত আচরণ মানে কি? যেখানে যা বিয়ে করে। আইন বলতেছে,
আইন বলতেছে সে বিয়ে করে বউ পিটায়, তাতে আপনার কি যায় আসে? বিরোধ তো বউ নিয়া না, বউ ফিটানো নিয়া না, বিরোধ কি নিয়া? বিরোধ হলো সম্পত্তি নিয়া। অতএব দেওয়ানি মামলার ক্ষেত্রে তার আচরণের উপর আপনি যে ধরনের কি অপবাদ দিচ্ছেন, এই দেওয়ানি মামলার ক্ষেত্রে এগুলো প্রাসঙ্গিক নয়। অন্যভাবে ঘটনার মাধ্যমে যতটুকু হইতে পারে সেটা ভিন্ন কথা। ওইদিকে যাচ্ছি না, আরো বড় ব্যাখ্যা করতে গেলে এই জায়গাটা আবার ভুলে যাবেন। তাহলে সাক্ষ্য আইনের 52 ধারা আমরা কি পড়বো? দেওয়ানি মামলায় কোনো ব্যক্তির চরিত্রের উপর কোনো ব্যক্তির আচরণকে যদি কলঙ্কিত করা হয়, তাহলে এই কলঙ্কিত আচরণগুলা, ওই চরিত্রগুলা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? অপ্রাসঙ্গিক। দ্বারা হলো কত দ্বারা? সাক্ষ্য আইনের 52 দ্বারা। তাহলে দেওয়ানি মামলার বিচার্য বিষয় কি কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির আচরণ, চরিত্র, এগুলা? তাহলে দেওয়ানি মামলা জমাজমি নিয়ে বিরোধ, আপনি এগুলা নিয়ে কথা বলেন, চরিত্র নিয়ে কথা বললে এই কথাগুলোর কি নাই? কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জন্য আমরা প্রথমেই কি পড়ছি, যে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কি? মামলাটা কি দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা? দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা? এই জন্য প্রথমে এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, সাক্ষ্য আইনের আমি কিন্তু একদম আপনাকে মানে এটার যে নির্যাসটা বুলেট পয়েন্টটা বুঝাইতে চাচ্ছি। এটার জন্য আপনি শুধু এই জায়গাগুলো বুঝেন তো, তখন আপনি আস্তে আস্তে এই জায়গাগুলো আপনার প্রশ্ন বুঝতে খুব সহজ হবে। মুখস্থ করতে যান না প্লিজ, এই জায়গাগুলো মুখস্থ করে আপনি ধরে রাখতে পারবেন না। কারণ আমি কয়েক বছর, 8 বছর 9 বছর ধরে এগুলাই পড়াই। এখন আমার অনেক জায়গা দ্বারা দাড়ি কমা সব মুখস্থ হয়ে যায়। আর আপনি যদি এটা দেখে মনে করেন যে আমারও মনে এরকম মুখস্থ করতে হবে, এটা সম্ভব না, আপনার পরীক্ষা নষ্ট করে ফেলবে। আমি যখন পরীক্ষা দিছি প্রথম বছরে এসআই, তখন এগুলার এই 10 ভাগের 1 ভাগও জানতাম না। প্রমোশন কিন্তু হয়েছে, কথা বুঝেন নাই? কিন্তু সবসময় আলোচনা করতে গিয়ে হয়তো অনেক কিছু মুখস্থ হয়ে গেছে আমার, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না এটা। ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত। কিন্তু আপনি যদি এই জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করেন যে আমি এইভাবে পড়ে ফেলবো, তাহলে এটা আপনি 1 বছরে পারবেন না, এটা পসিবল না কিন্তু এটা। আমি চাকরিতে জয়েন করছি 2011 সালে, 12 সাল থেকে আইনের সূচি পড়ি, মূল বই সূচি পড়ি। এটা ভিন্ন কথা একটা, অনেকে এরকম পড়তেছেন, তাদের হয়তো মুখস্থ হয়ে গেছে। কিন্তু আপনি নতুন ক্লাসে জয়েন করছেন বা এই বছরই পরীক্ষা দিবেন, এইভাবে মুখস্থ করতে চাচ্ছেন ধারাগুলা, এটা কিন্তু আপনার একটা ভুল সিদ্ধান্ত হবে, মনে রাখবেন। এটা কেউ করবেন না প্লিজ। আচ্ছা, কারণ অনেকে এটা করে ফেলে না বুঝে, যে না আমাকে খুব বেশি পড়তে হবে। না, এগুলো এত বেশি পড়ার কোনো কিছু না। তাহলে আপনি যদি বলেন যে আমার শর্ট ভার্সন কি 52 ধারায়, তাহলে 52 ধারা সংক্ষিপ্ত রূপ হলো, দেওয়ানি মামলায় কোনো ব্যক্তির চরিত্র বা আচরণ নিয়ে যদি কোনো প্রশ্ন তোলা হয়, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে তার এই চরিত্রগুলো আচরণগুলো কি নয়? প্রাসঙ্গিক নয়। কেন নয়? কারণ দেওয়ানি মামলার এই চরিত্রটা কি না? বিচার্য বিষয় না। 53 ধারা ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা কি? ফৌজদারি মামলা বুঝেন? চুরির মামলা কি? ফৌজদারি। দস্যুতা ফৌজদারি। ডাকাতি ফৌজদারি। খুন ফৌজদারি। প্রতারণা ফৌজদারি। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের 53 ধারায় ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র কি চরিত্র? ফৌজদারি মামলা 1 নম্বর পূর্ববর্তী চরিত্র কি চরিত্র? পূর্ববর্তী চরিত্র কি চরিত্র? সচ্চরিত্র কি? প্রাসঙ্গিক। তাহলে এমসিকিউ প্রশ্ন 53 ধারায়, 53 ধারায় কোন ধরনের মামলার কথা বলা হয়েছে? বলেন, ফৌজদারি মামলা। কোন চরিত্র? পূর্ববর্তী না পরবর্তী? পূর্ববর্তী, মানে আগের চরিত্রটা। সচ্চরিত্র না অসচ্চরিত্র? সচ্চরিত্র। প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? প্রাসঙ্গিক। বুঝছেন? তাহলে 53 ধারায় মামলা কি? ফৌজদারি। চরিত্র কি? সচ্চরিত্র। পূর্ববর্তী না পরবর্তী? পূর্ববর্তী। প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? প্রাসঙ্গিক। যেমন আমি, আমার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, ধরেন আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পরে ধরেন আমি এই গড়িটা রাস্তায় কুড়ায় পাইলাম। কোথায় পাইছি? রাস্তায় পাইছি। এখন এই আলামিন চট্টগ্রাম হঠাৎ করে একদিন দেখলো গড়িটা শরীফুলের হাতে। গড়িটা কার ছিল? তার ছিল। সে কার ছিল গড়িটা মনে নাই, সেই গড়িটা কোথায় হঠাৎ করে। এখন আমার হাতে এই গড়ি দেখে সে আমার বিরুদ্ধে চুরির মামলা করে দিচ্ছে, যে গড়িটা শরীফুল চুরি করে নিছে। কে নিছে গড়িটা? শরীফুল নামক ব্যক্তি গড়িটা চুরি করে নিছে। সে আমার বিরুদ্ধে মামলা করে দিছে। বলেন, মামলাটা কি মামলা করছে? এটা ফৌজদারি মামলা, চুরির মামলা। আচ্ছা, এখন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করানো হলো চুরির মামলায়, ফৌজদারি মামলা। এখন আমার পক্ষে বিকাশ চন্দ্র চট্টগ্রাম, মুর্শেদ, নাজিম উদ্দিন, শফিউল রেলওয়ে পুলিশ,
যাই হোক, এরকম 8-10 জন ব্যক্তি আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে আদালতে যে আল আমিন চট্টগ্রাম শরীফুলের বিরুদ্ধে যে এই গরির মামলা করলো, ফৌজদারি মামলা, চুরির মামলা, এটা কখনো হতেই পারে না। সে পূর্বে আমি দেখে আসছি প্রত্যেক বছর ঈদের ভিতরে 2-4 হাজার গরিব মানুষকে দান করে, আর চাইতে ভালো ভালো গরিব, বুঝার চেষ্টা করেন। অথবা সে লক্ষ লক্ষ টাকার জাকাত দেয়, সে নামাজ কালাম পড়ে, সে সবসময় ভালো কাজ করে, বিভিন্ন ভালো কাজ, মানে আমার কি চরিত্রগুলো বলতেছে, মানে আমার পূর্বের পিসিপিআর গুলো আমার সব ভালো ভালো কথাগুলো বলতেছে। কোথায়? আদালতে। তাহলে প্রথমে মামলাটা কি? ফৌজদারি মামলা। কোন চরিত্র নিয়ে? আমার পূর্বের আচরণ বা চরিত্র নিয়ে। কি বলতেছে? খুব ভালো সজ্জন ব্যক্তি, দানশীল ব্যক্তি, সে গড়ি চুরি করতেই পারে না। তাহলে আমার এই কথাগুলা, যে শরীফুল নামক ব্যক্তি এই গড়িটা চুরি করতে পারে না, প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্যই গড়িটা সে হাতে নিয়ে ঘুরতেছিল, সে ঘুরি চুরি করতে পারে না। তাহলে আমার পূর্বের ভালো চরিত্রের কথা বলতেছে না খারাপ চরিত্রের কথা? ভালো চরিত্রের কথা। তাহলে মামলা ফৌজদারি। চরিত্র কোনটা? পূর্ববর্তী। কি চরিত্র? সৎ, ভালো চরিত্র। আদালত কি করছে? কথাটা আইনে কি করছে? প্রাসঙ্গিক হিসেবে নিয়ে নিছে। তার মানে আপনি যদি কোনো ফৌজদারি মামলার আসামি হন, হতে পারে চুরি ডাকাতি দস্যুতা, আপনার পক্ষে যদি কোনো ব্যক্তি গিয়ে সাক্ষ্য দেয় যে শরীফুল ভাই ভালো মানুষ, এইটা করতেই পারে না, তাহলে এই কথাগুলো, এই সাক্ষ্যগুলো আদালতে কি প্রাসঙ্গিক? কি হিসেবে? চরিত্রের সাক্ষ্য হিসেবে। কি হিসেবে? চরিত্রের সাক্ষ্য হিসেবে। সাক্ষ্য আইনের কত দ্বারা? এটা 53 দ্বারা। তাহলে 53 দ্বারা 4টি উত্তর দেন। 53 দ্বারা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? উত্তর হলো প্রাসঙ্গিক। কোন মামলা? ফৌজদারি না দেওয়ানি? ফৌজদারি মামলা। সচ্চরিত্র না অসচ্চরিত্র? মুখ চালাবেন, মুখ চালাবেন, মুখ বন্ধ রাখবেন না। সচ্চরিত্র না অসচ্চরিত্র? সচ্চরিত্র। পূর্ববর্তী চরিত্র না পরবর্তী চরিত্র? পূর্ববর্তী চরিত্র। বুঝাতে পারছি? 4টা কথা মনে রাখলেই প্রশ্ন কমন পড়বে। দ্বারা কত? 53 দ্বারা। তাহলে ফৌজদারি মামলায় পূর্বের সচ্চরিত্র বা পূর্বের চরিত্র যা ভালো, এটা কি প্রাসঙ্গিক বিষয়? সাক্ষ্য নেই। 53 দ্বারা একটু বেশি সময় নিব আমরা এই কারণেই, যদি 53 দ্বারা বেশি সময়টা নেন, তাহলে 54 দ্বারা আপনার জন্য কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে সর্বোচ্চ প্রশ্ন কিন্তু 52-54 প্রশ্ন খুব কম হয়, হয় গণহারে হয়ে যায়, যে চরিত্র কখন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, তখন সবটাই লিখতে হবে। কিন্তু প্রশ্নটা কিন্তু 53-54 কেন্দ্রিক গিয়া হয়। 53-54 কেন্দ্রিক বেশি প্রশ্ন হয়, এবং সবচেয়ে বেশি প্রশ্ন হয় 54 দ্বারা ব্যাখ্যা থেকে, দুইটা ব্যাখ্যা থেকে। আচ্ছা, তাহলে দেখেন 53 দ্বারা কি মিলছে? মিলছে। আচ্ছা, নেন। তাহলে 52 দ্বারা দেওয়ানি মামলায় কোনো ব্যক্তির চরিত্রের উপর এমন আচরণ আরোপিত করা হয়েছে, এমন কথা বলা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব অথবা অসম্ভব। দেওয়ানি মামলার ক্ষেত্রে এই চরিত্র কি? অপ্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির পূর্বের চরিত্র ভালো, এটা কি সচ্চরিত্র? প্রাসঙ্গিক। এটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 53 দ্বারা। 54 দ্বারা পূর্ববর্তী কি চরিত্র? সচ্চরিত্র নাকি না অসচ্চরিত্র? পূর্ববর্তী অসচ্চরিত্র। উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। পূর্ববর্তী অসচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। বুঝছেন কিছু? বুঝা গেছে? কথা বোঝা যায়? বোঝা যায় না, কিন্তু কি আছে ভিতরে গভীরে বুঝতে গেলে খুবই সহজ জায়গাটা। 53 দ্বারার কথাটার সাথে একটু মিলাই নেন। 53 দ্বারা হলো পূর্ববর্তী সচ্চরিত্র, ফৌজদারি মামলার ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। 54 দ্বারাই বলতেছে পূর্বের চরিত্র যে খারাপ, আসামির পূর্বের চরিত্র যে খারাপ, এটা ফৌজদারি মামলার ক্ষেত্রে কি অপ্রাসঙ্গিক। তাহলে ঠিক 53 দ্বারাই কথাটাই বলছে না? ভিন্নভাবে বলছে। 53 দ্বারা কথাটাই বলছে কিনা, যে আসামির ফৌজদারি মামলায় আসামির পূর্বের চরিত্র যে খারাপ, এটা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? ফৌজদারি মামলায় আসামির পূর্বের চরিত্র যে খারাপ, এটা অপ্রাসঙ্গিক বিষয়। তার মানে 53 কথাটাই বলতেছে শরীফুলের পূর্বের চরিত্র ভালো, এটা কি প্রাসঙ্গিক। এখন চুরির মামলার ক্ষেত্রে আমারে বলতেছে শরীফুল পূর্বেও গড়ি চুরি করছে, এই করছে সেই করছে, তাহলে এই কথাটা কি নয়? প্রাসঙ্গিকতা নয়। কিন্তু উত্তরদান প্রসঙ্গ ব্যতীত, উত্তরদান যদি দিয়ে দেওয়া হয়,
তাহলে খারাপ চরিত্র কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হয়ে যাবে। দাঁড়ান আমি একটু দরজাটা বন্ধ করে দেই, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। সাক্ষ্য আইনের 53 ধারা হলো পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। ওকে, এটা একমত তো? পূর্বের সচ্চরিত্র প্রাসঙ্গিক 53 ধারা মানছেন এটা? বলেন। 54 ধারা বলতেছে পূর্বে, 53 বলতেছে ভালো করে হুঁশিয়ার, পূর্বের সচ্চরিত্র প্রাসঙ্গিক, হ্যাঁ মানলাম। 54 বলতেছে পূর্বের অসচ্চরিত্র অপ্রাসঙ্গিক। তার মানে কি, পূর্বের 53 যেহেতু আমরা মাইনে আসছি যে পূর্বের ভালো চরিত্র প্রাসঙ্গিক, তাহলে 54 এসে আমরা বলতেছি যে পূর্বের খারাপ চরিত্র এটা কি প্রাসঙ্গিক? 54 বলেন, পূর্বের খারাপ চরিত্র কি প্রাসঙ্গিক বলবো না অপ্রাসঙ্গিক বলবো? অপ্রাসঙ্গিক বলবো। যে তার পূর্বের চরিত্র খারাপ। ধরেন আগের দ্বারা উদাহরণ, এখন শরীফুলের বিরুদ্ধে গড়ি চুরির মামলা আসছে। এখন আদালতে আমার বিরুদ্ধে এসে সাক্ষ্য দিতেছে লোকজন যে শরীফুল পূর্বেও গড়ি চুরি করছে, এই করছে সেই করছে। এই কথা কি প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক? বুঝার চেষ্টা করেন। না, শরীফুল গড়ি দান করছে এই কথা প্রাসঙ্গিক 53 দ্বারায়। 54 দ্বারায় যে বলতেছেন শরীফুল আগে চুরি করছে, সেই করছে সেই করছে, এই কথাগুলো 54 দ্বারায় কি নয়? প্রাসঙ্গিকতা নয়। কিন্তু যখনই আমি ভেটু দিয়ে দিব, এই কি বলেন আমি গড়ি চুরি করছি, এই করছি সেই করছি, যদি উত্তর দিয়ে দেই, তাহলে আমার খারাপ চরিত্র কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হয়ে যাবে। কেন এটা হলো? কারণ বিরোধী পক্ষ তখন কথা বলার সুযোগ পেয়ে গেল। নর্মাল আমাকে যত অপবাদ দেখ, বোঝার চেষ্টা করে আমি চুপ থাকবো, আমার পক্ষের উকিল চুপ থাকবে, সে গড়ি চুরি করছে এই করছে। যখনই বিরোধী পক্ষের এই কথার উত্তর দেওয়া শুরু করব, তখনই আমার খারাপ চরিত্র কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হয়ে যাবে। ধারাগত 54। আমি একটা উদাহরণ দেই। যেমন ধরেন এই গড়িটা আমি হাতে নিয়ে ঘুরতেছি, আমার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে, লোকজনকে বলছে শরীফুল গড়ি চুরি করতেই পারে না, সে গড়ি দান সৎকার করে। এই কথাটা কত দ্বারাই প্রাসঙ্গিক? 53 দ্বারায়। 54 দ্বারায় আমার বিরুদ্ধে লোকজন বলতেছে শরীফুল গড়ি চুরি করছে, এই গড়ি চুরি করা তার নেশা পেশা ইত্যাদি। এই কথাটার কোনো প্রাসঙ্গিকতা নাই কত দ্বারা? 54 দ্বারা। মানে ফৌজদারি মামলার ক্ষেত্রে খারাপ চরিত্র কি নয়? প্রাসঙ্গিক নয়। কিন্তু কখন প্রাসঙ্গিক হয়? এখন যদি শরীফুল বা তার উকিল বলে এই কি বলেন গড়ি চুরি করছে আলতাজি এই সেই ইত্যাদি, যদি কোনো উত্তর দান দেওয়া শুরু হয়ে যায়, তখন আমার এই গড়ি চুরির কথা অপবাদ আমার বিরুদ্ধে কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হয়ে যাবে। কেন এটা এরকমটা হইলো? আপনি যদি কিছু না বলতেন তাহলে ঠিক ছিল। যেহেতু আপনি উত্তর দিচ্ছেন, তাহলে বিরোধী পক্ষ আবার এর বিরুদ্ধে কথা বলার সুযোগ দিতে হবে। এই জন্য প্রাসঙ্গিক হয়েছে। একদম ভাষ্যতে এইভাবেই কিন্তু আপনাকে ব্যাখ্যা করে বলে দিছে। ধারাগত 54 দ্বারা। এখন যদি আপনি এই কথাটা বুঝতে নাও চান, বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না পরীক্ষার হলে। তাহলে আপনাকে কি বুঝতে হবে? এইখানে তিনটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত আপনাকে যা লক্ষ্য রাখতে হবে, 54 দ্বারা সহজ কথা, যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী চরিত্র খারাপ, এটা কি নয়? প্রাসঙ্গিক নয়। তাহলে 53 54 দুইটা কথা ভালো করে মনে রাখেন পরীক্ষার উত্তর দেওয়ার জন্য। পূর্বের সচ্চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক ধারাগত 53। পূর্বের অসচ্চরিত্র অপ্রাসঙ্গিক, এটা কত দ্বারা? 54। আরো সহজ নিয়ম বলে দেই, 53 সচ্চরিত্র প্রাসঙ্গিক, 54 অসচ্চরিত্র অপ্রাসঙ্গিক। বলেন আমার সাথে, 53 সচ্চরিত্র প্রাসঙ্গিক, 53 পূর্বের ভালো চরিত্র প্রাসঙ্গিক, 54 পূর্বের খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। মুখস্থ করে ফেলেন। পূর্বের সৎ চরিত্র প্রাসঙ্গিক 53 ফৌজদারি মামলা, পূর্বের খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। তাহলে ভালো চরিত্র কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? বলেন প্রাসঙ্গিক। খারাপ চরিত্র কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? উত্তর হলো কি? অপ্রাসঙ্গিক। একদম কিন্তু সিম্পলি নেওয়ার সুযোগ নাই, প্রচুর প্রশ্নমুখী এই জায়গাটা, আপনি বুঝতে পারবেন পরীক্ষার হলে গিয়া এটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, এখন সাক্ষ্য আইনের 54 দ্বারা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো দুইটা ব্যাখ্যা। এই দুইটা ব্যাখ্যা আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এই ব্যাখ্যাগুলো হলো আসল। 54 ধারাটা একদম আমার সাথে সবাই বলেন, পূর্বের সচ্চরিত্র, পূর্বের অসচ্চরিত্র কি অপ্রাসঙ্গিক। তাহলে এখন আপনার কাছে মনে হইতেছে না যে শরীফুল নামক ব্যক্তিকে আদালতে বলা হচ্ছে সে গরু চুরি করছে, সে গরু চুরি করছে, এই কথাগুলো অপ্রাসঙ্গিক। তাহলে এটা কেমন হয়ে গেল না? কিন্তু এটা দুইটা ব্যাখ্যা আছে। এখন আমি যে বলছি পূর্বে গরু চুরি করছি, গুরু চুরি করছি, আমার এই খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে রায় আছে, পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক হবে।
পূর্ববর্তী দণ্ডাদেশ কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে একটা প্রশ্ন কিন্তু কয়েকবার আসছে, পূর্ববর্তী দণ্ডাদেশ কখন প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 54 ধারার ব্যাখ্যা, খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। দণ্ডাদেশ মানে কি বলেন? দণ্ডাদেশ মানে কি কথা কন? দণ্ডাদেশ মানে রায়। দণ্ডাদেশ মানে কি? রায়। এখন আমার চরিত্র যে খারাপ বারবার বলা হচ্ছে, 54 দ্বারাই কিন্তু আমার এই খারাপ চরিত্রের কোনো মূল্য নাই, কিন্তু শুধু খারাপ চরিত্রের কথা বলে নাই, একদম রায় সহ আদালতে দেখাইছে। তখন কি এই খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে কিনা? তখন এই খারাপ চরিত্র কি হয়ে যাবে? প্রাসঙ্গিক হবে। এটা হলো একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা কি? যে ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো মামলার, বোঝার চেষ্টা করেন, এই দুইটা ব্যাখ্যা কিন্তু আপনাকে নিতেই হবে। তাহলে যে ক্ষেত্রে কোনো মামলার চরিত্রই তার কি বিষয়? খারাপ চরিত্রই যেখানে তার বিচার্য বিষয়, খারাপ চরিত্রটাই তার কি বিষয়? বিচার্য বিষয়। সেই ক্ষেত্রেও কি হবে না? এই ধারার কোনো মূল্য থাকবে না, এই ধারার বিষয় গ্রহণযোগ্য হবে না। তাহলে 54 ধারায় খারাপ চরিত্র সাধারণত কি? পূর্ববর্তী খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক না? তবে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক। যে মামলার খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। খুব বেশি দ্বারা পড়ার দরকার নাই, এই দুইটা ব্যাখ্যা যদি আজকে নিতে পারেন, মনে করবেন সাক্ষ্য আইনের একটা বিশাল দখল আপনার কাছে আসছে। কারণ এত পরিমাণ প্রশ্নমুখী, আমরা তো উত্তর সমাধান করি এগুলা, আমরা দেখি যে কি পরিমাণ প্রশ্ন হয় এগুলা থেকে। 54 দ্বারা দুইটা ব্যাখ্যা আপনাকে পড়তে হবে। সাক্ষ্য আইনের 52 থেকে 54, 55 চারটা দ্বারা পড়েন নাই, যতটুকু ক্ষতি না হবে, তার চেয়ে 54 দ্বারা এই দুইটা ব্যাখ্যা না পড়লে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে আপনার। এই জন্য অ্যাটেনশন থাকা লাগবে ক্লাসের ভিতরে। অনেকেই বলবেন যে কি বলতেছেন কিছুই বুঝতেছি না। যদি মনোযোগ হারায় ফেলেন তাহলে বুঝতে পারবেন না, যদি মন খারাপ থাকে বুঝতে পারবেন না। আপনি প্রয়োজনে ক্লাস থেকে বের হয়ে যান, পরে ঠান্ডা মাথায় রেকর্ডটা শুনবেন, খুব সহজে এই ক্লাসটা নিতে পারবেন আশা করি আমি এটা। তাহলে সাক্ষ্য আইনের 54 দ্বারা স্বাভাবিক কথা বলেন, পূর্বের শরীফুলের পূর্বের চরিত্র খারাপ, এটা কি প্রাসঙ্গিক? উত্তর দেন সবাই, আমি সবার মাথা দেখবো। শরীফুলের ফৌজদারি মামলায় পূর্বের চরিত্র খারাপ, এটা কি প্রাসঙ্গিক? বলেন না, প্রাসঙ্গিক না। এটাকে কি প্রাসঙ্গিক করা যায়? দুইটা ক্ষেত্রে করা যায়। যদি আজকের মামলার বিচার্য বিষয় শরীফুলের খারাপ চরিত্র নিয়ে হয়, তাহলে প্রাসঙ্গিক। আর শরীফুলের চরিত্র যে খারাপ বলা হচ্ছে, এটা শুধু মৌখিক সাক্ষ্য নয়, এটা কি? রায়। রায়, দণ্ডাদেশ আছে, পূর্ববর্তী কি আছে? দণ্ডাদেশ আছে। তাহলে প্রাসঙ্গিক। ধারা কত? সাক্ষ্য আইনের 54 ধারা। দুইটা ব্যাখ্যাই কিন্তু গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। তাহলে এমসিকিউ প্রশ্ন, খারাপ চরিত্রের খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে কি প্রাসঙ্গিক? সাক্ষ্য প্রাসঙ্গিক, কোন ধরনের বস্তুগত সাক্ষ্য প্রাসঙ্গিক, দলিল প্রাসঙ্গিক, নাকি রায় প্রাসঙ্গিক? তাহলে কি বলবেন? রায় অথবা পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। আরেকটা কি? চরিত্র, খারাপ চরিত্রে তার মামলার বিচার্য বিষয় কি নিয়ে, তার খারাপ চরিত্র হিসেবে তার মামলার বিচার চলতেছে। তাহলে সেই ক্ষেত্রে, এই ঘটনার ক্ষেত্রে কি হবে? এটা প্রাসঙ্গিক। বা 54 দ্বারা কি হবে না, কোনো বিধান ব্যাহত করতে পারবে না, বা 54 দ্বারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। 54 দ্বারা। এখন আরেকটা বিষয়, 52, 53, 54। 52 দেওয়ানি মামলা, 53 ফৌজদারি মামলা, 54 ফৌজদারি মামলা। এগুলো বাদী হইতে পারে, আসামি হইতে পারে, সাক্ষীর চরিত্র হইতে পারে। বুঝাইতে পারছি? কিন্তু সাক্ষ্যের 55 ধারাটা শুধুমাত্র কার চরিত্র? শুধুমাত্র বাদীর চরিত্র। কার চরিত্র? শুধুমাত্র বাদীর চরিত্র। কোন ক্ষেত্রে? আপনার ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে। কোন মামলায়? ক্ষতিপূরণের মামলা। এই ক্ষতিপূরণের মামলা কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? ক্ষতিপূরণের মামলা দেওয়ানি মামলা, নিঃসন্দেহে। ক্ষতিপূরণের মামলা মানে কি? দেওয়ানি মামলা। এখন ধরেন, ক নামক ব্যক্তির বিরুদ্ধে জ নামক তার স্ত্রী কি করলো? মামলা করে দিল, ভরণ পোষণ দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। অথবা এক মেয়ে মহিলার সাথে তার সম্পর্ক ছিল, এই মহিলা তার বিরুদ্ধে মামলা করে দিছে যে সে আমাকে বিয়ে করে না, ইত্যাদি ইত্যাদি। কিসের জন্য মামলাটা করছে মূলত? মামলা কি? ভরণ পোষণ বা ক্ষতিপূরণের জন্য। এখন এই মামলার যে ভিকটিম, যা যে আসামি, তিনি আদালতকে দেখাচ্ছে যে মহামান্য আদালত, এই যে মহিলা, এই যে নারী, এই যে বাদী, তিনি আমার বিরুদ্ধে মামলা করছে, কোনো সে আমার সাথে মামলা, সে আমার সাথে কি করার জন্য না? কে?
5 মিনিট পরে নাও। সে আমার সাথে কি করার জন্য না, সংসার করার জন্য না, কিসের জন্য, ক্ষতিপূরণের টাকার জন্য। এরকম ঘটনা দেখেন না, যে মহিলা আসলে সংসার করার জন্য এরকম করে না, আমার ভালোবাসি এরকম করে না, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে সে মামলা করছে। কোথায় দেখা যাইতেছে এটা, যে ক্ষতিপূরণ নেওয়ার জন্যই সে আমার বিরুদ্ধে এরকম একটা মামলা চুকাই দিছে। বুঝাইতে পারছি? তাহলে মামলাটা কি, দেওয়ানি মামলা। কার চরিত্র, বাদীর চরিত্র। বা কার, বাদী মানে কে, যে মামলা করছে তার চরিত্র সম্পর্কে দেখানো হয়েছে। তাহলে আদালত এই চরিত্র কি, আদালত হয়তো ধরে নিবে যে আসলে মনে হয় টাকার জন্য, ক্ষতিপূরণ নেওয়ার জন্য মনে হয় কি করছে, এরকম তাকে ভিক্টিমাইজ বানাইছে। তাহলে এরকম কার চরিত্র, বাদীর চরিত্র। ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে বাদীর চরিত্র নিয়ে যদি কোনো কথা বলা হয়, নর্মালি বোঝার চেষ্টা করেন, 52 ধারায়, 52 ধারায় কি চরিত্র নিয়ে দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো ভ্যালু ছিল, ছিল ছিল না। কিন্তু 55 ধারায় বলতেছে এটা ক্ষতিপূরণের মামলা। শুধুমাত্র ক্ষতিপূরণ নিয়ে যদি কোনো মামলা করে, ক্ষতিপূরণের মাধ্যমে তার আচরণের কোনো পরিবর্তন, অথবা মূল কথা হলো ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্রের গুরুত্ব। এটা আমি কিন্তু সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি। সাক্ষ্য 55 ধারায় বলতেছে যে ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে মামলার যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি হলেন আসামি। তিনি যদি দেখায় যে এই মামলার বাদী, এই মামলা যে আমার বিরুদ্ধে করছে ফরিয়াদি, তার চরিত্র ভালো নয়, কিসের জন্য করছে মামলাটা, তার অধিকার আদায়ের জন্য নাকি টাকা পয়সার জন্য, ক্ষতিপূরণ নির্ণয়, ক্ষতি নেওয়ার জন্য, ফুসাইয়ের জন্য, টাকার বিনিময়ে, এই যে চরিত্রগুলো তার উপর আরোপিত করছে, দেওয়ানি মামলার ক্ষেত্রে এরকম বাদীর চরিত্র কি হবে, প্রাসঙ্গিক হবে। ধারা কত, সাক্ষ্য আইনের 55 ধারা। সাক্ষ্য আইনের কত ধারা, 55 ধারা। চারটা কথা মনে রাখতে পারবেন, চারটা আর দুইটা, 6টা বুলেট পয়েন্ট আছে এই অধ্যায়ের। ক্ষতিপূরণ, চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা, কি কি, মামলা কি দেওয়ানি নাকি ফৌজদারি, চরিত্র বিচার্য বিষয় কিনা। এটা হলো একটা কথা। দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র সাধারণত অপ্রাসঙ্গিক, 52 ধারা। ফৌজদারি মামলার ক্ষেত্রে পূর্বের সচ্চরিত্র প্রাসঙ্গিক, ধারা কত, 53 ধারা। ফৌজদারি মামলার ক্ষেত্রে পূর্বের অসচ্চরিত্র অপ্রাসঙ্গিক। তবে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে যদি কি হয়, যে ক্ষেত্রে মামলার খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে। আরেকটা কি, তার খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে দণ্ডাদেশ বা রায় আছে, সেই ক্ষেত্রে। ক্ষতিপূরণ নির্ণয়ের বা ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদীর চরিত্র ভালো নয়, এই ক্ষেত্রে বাদীর চরিত্র কি হবে, প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের কত ধারা, 55 ধারা। আর খুব সহজে 2 মিনিটে 3টা ধারা পড়াই দিব। সাক্ষ্য আইনের কত নম্বর অধ্যায়, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কিন্তু শেষ। তৃতীয় অধ্যায়, যে বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাই। এখন ধরেন আপনি বলতেছেন যে শ্রীমঙ্গলের তাপমাত্রা শীতকালে কত ডিগ্রি ছিল, যে 15 ডিগ্রির নিচে ছিল। এটা কি আদালতকে এখানে প্রমাণ করতে হবে? এই কথাটা বলে বোঝা যাবে না যে শ্রীমঙ্গলে শীতকালে 15 ডিগ্রি নিচে তাপমাত্রা থাকতে পারে, স্বাভাবিকভাবেই থাকতে পারে কিনা। আচ্ছা, বাংলাদেশে ধরেন এখন দিন, আমেরিকাতে ধরেন এখন রাত। এটা কি আদালত ওইখানে গিয়ে প্রমাণ করতে হবে? প্রমাণ করার দরকার আছে? দরকার নাই। ধরেন সে এসএসসি পাস করে পুলিশে ভর্তি হয়েছে, তো এই পুলিশে ভর্তি হলে এসএসসি পাস লাগে, এটা কি আদালতকে গিয়ে প্রমাণ করতে হবে? এসএসসি পাস যে এর অর্থাৎ আদালত যে বিষয়গুলো জানে, যেটা ধারণা আছে, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আদালত যেটা জানবে, আদালতে যেটা জ্ঞাত আছে, যেটা আদালতের জ্ঞানের ভিতরে আছে, সেটা কি করার দরকার নাই, প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে ভালোবাসে, সে কি মুখ দিয়ে বইলে প্রমাণ করাইতে হবে না? তার ব্যবহারেই বুঝবেন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিনা আপনি মুখ দিয়ে সারাদিন বললে লাভ আছে? সে বুঝবে না ভালোবাসেন কিনা, কারণ সে জানে, বলবে আমি জানি, প্রমাণ করার দরকার নাই, বা হাসবে, এরকম কি না? তাহলে আদালত যে বিষয়টা জানে, যেটা অবগত আছে, যেটা তার দৃষ্টিগোচরের ভিতরে আছে, এই বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই। আমাদের এই অধ্যায়ের আলোচনা বিষয়বস্তু হলো কি, যে যে বিষয় প্রমাণের প্রয়োজন নাই। একটা প্রশ্ন আসবে, কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই। তাহলে আদালত যেটা জানে সেটা প্রমাণ করার প্রয়োজন নাই। এখন আপনি এমসিকিউ পরীক্ষাতে, আমাদের পরীক্ষার 50-এর ভিতরে 47 47 পাচ্ছেন। এখন আপনি আমার কাছে বলতেছেন স্যার আমি পড়াশোনা করি, আমি প্রমাণ দেখাইতে পারি, আমি কি বলবো? ভাই প্রমাণের প্রয়োজন নাই, আমি বুঝতেছি আপনি কি করেন, পড়াশোনা করেন। কারণ আমি তো জানি আপনি ভালো। 7 নম্বর পরীক্ষাতে 48 49 বেশ কয়েকজন পাইছে, জানেন? অনেকে 48 49 পাইছে, আমাকে মেসেজ করছে। তার মানে কি, আবার অনেকে 30-এ 25, এটা যদি 25ও পায়, তবু সে সেন্ট্রাল পরীক্ষা ফেল করবেন। আসলে প্রশ্ন হার্ড হয়েছে, আমি তো বলে নিছি, ইচ্ছা করে প্রশ্ন হার্ড করছি।
দেখি হার্ট করলে আপনারা কি করেন, ভেঙে পড়েন কিনা, সাহস ঠিক থাকে কিনা। এটাতে যদি 25ও পান তাহলে আপনার বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ পরীক্ষা ফেল করবেন না। এটা স্বাভাবিক কথা, আসলেই তাই। ঠিক আছে, যারা বেশি পাইছেন তারা অনেক ভালো প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, এখন তাহলে বুঝছেন সাক্ষ্য আইনে 56 ধারা কি বলছি? আদালত যেটা জানে, তাহলে আদালত বলতেছে এখন দুই পক্ষ দুই পার্টি কথা বলতেছে। এখন একটা পক্ষ বলতেছে যে তখন কি ছিল, ডিসেম্বর মাস, খুব শীতকাল ছিল। তো ডিসেম্বর মাসে বাংলাদেশ শীত থাকে না। এখন কি আমি বলবো ঘটনাস্থলে যাব, ডিসেম্বর মাসে আসুক, দেখবো আসলে ডিসেম্বরে শীত ছিল কিনা এরকম? না, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বুঝছি যে ডিসেম্বরে কি ছিল, শীত ছিল, কুয়াশা ছিল, প্রমাণের প্রয়োজন নাই। এটা হলো 56 ধারা। 57 ধারা, কোন কোন বিষয়গুলো আদালতকে জানতে হবে এটা প্রশ্ন জীবনেও করবে না। আদালতকে কি কি জানতে হবে এটা যদি আপনি জুডিশিয়ারি পরীক্ষা দেন, বিজিএস পরীক্ষা দেন, তখন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ধারা। একজন জজকে, একজন বিচারককে আদালত হিসেবে কাজ করার জন্য তাকে বাংলাদেশের আইন সম্পর্কে জানতে হয়, সশস্ত্র বাহিনীর যুদ্ধের বিধান সম্পর্কে জানতে হয়, সামরিক কলা কৌশল সম্পর্কে জানতে হয়, সংসদের কার্য বিবরণী, আইনসভার কার্য বিবরণী সম্পর্কে জানতে হয়, বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক সম্পর্কে জানতে হয়, বিদেশি আইন সম্পর্কে জানতে হয়, বিভিন্ন পদ পদমর্যাদার পদবি, তাদের সিলমোহর সম্পর্কে জানতে হয়, বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানতে হয়, শত্রুতার কথা জানতে হয়, সময়ের অবস্থান সম্পর্কে জানতে হয়, ভূখণ্ড সম্পর্কে জানতে হয়, ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হয়, সময়ের বিভাগ সম্পর্কে জানতে হয়। এটা আপনি প্রশ্ন করবে না। যদি প্রশ্ন করেই ফেলে, তাহলে পুলিশ অফিসার হিসেবে আমাদের কি কি জানতে হয়? সেলুট দেওয়া জানতে হয়, সাবধান হওয়া জানতে হয়, আরামে দাঁড়ানো জানতে হয়, দায়িত্ব পালন জানতে, তাই না? তাহলে জজ সাহেবেরও কিছু জিনিস জানতে হয়। লিখবেন বাংলাদেশের আইন জানা লাগে, সেনা ও বিমান বাহিনীর যুদ্ধের বিধিবিধান জানা লাগে, বিদেশের আইন জানা লাগে, বাংলাদেশের কারা বন্ধু এটা জানা লাগে, বাংলাদেশের কারা শত্রু এটা জানা লাগে। লিখতে পারবেন না? জীবনও প্রশ্ন করবে না, কিন্তু আপনি বলবেন যে এইগুলা জানা লাগে, জানতে হবেই। ধারা কত এটা? 57 ধারা। 58 ধারা, স্বী- স্বীকৃত বিষয় প্রমাণের অনেকে মনে করে স্বীকৃতি, স্বীকৃতি না, কোনো স্বীকৃত বিষয় প্রমাণের কোনো প্রয়োজন নাই। স্বীকৃত বিষয় মানে কি? ধরেন দুইটা বিষয় নিয়ে একটা বিরোধ, দুইটা বিষয় নিয়ে কি, আপনি মোহাম্মদ ফারুক আর আপনার হচ্ছে কি আক্কাস সরকার, দুইজনের ভিতরে একটা বিরোধ। মোহাম্মদ বলতেছে, মোহাম্মদ ফারুক বলতেছে আক্কাস ওই দিন ঘটনাস্থলে কি ছিল, সাদা টি শার্ট পরা ছিল। এটা একটা বিরোধের বিষয়। এখন আক্কাস আদালতে বলতেছে আমি তো সাদা টি শার্ট পরাই ছিলাম। তাহলে আক্কাসকে স্বীকার করে নিছে না সাদা টি শার্ট পরা ছিল? তাহলে এটাকে আবার প্রমাণ করতে হবে যে আসলে সাদা টি শার্ট পরা ছিল কিনা, সিসিটিভির ফুটেজ দেখতে হবে। তাহলে স্বীকৃত বিষয়, যে বিষয়টা কেউ স্বীকার করে নেয়, ধরেন আমাকে কোয়া নামক ব্যক্তি একটা থাপ্পড় মারছে, এইটা নিয়ে এটা একটা বিরোধের বিষয়। তাহলে বিচার্য প্রশ্ন কি যে কোয়া নামক ব্যক্তি আমাকে থাপ্পড় মারছিল। এখন কোয়া আদালত বীরের মতো বলতেছে "হ্যাঁ, আমি শরীফুল্লাহ থাপ্পড় একটা মারছিলাম"। তো স্বীকার করে ফেলছে না সে? স্বীকার করছে কিনা? এটা বলে স্বীকৃত বিষয়। তাহলে যে বিষয়টা কেউ স্বীকার করে নেই, এরকম স্বীকৃত বিষয় আর প্রমাণ করার প্রয়োজন নাই। এখানে আপনি দুইটা দ্বারা পড়বেন যে কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের 56 দ্বারা, আদালত যেটা জানে, আদালত যেটা বুঝে ফেলছে, আদালতে যেটা প্রমাণ হয়ে গেছে, এটা আর প্রমাণ করার প্রয়োজন নাই। 56, 58 দ্বারা কোনো স্বীকৃত বিষয় মানে স্বীকার করে ফেলছে এমন বিষয়ের প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। দ্বারা কত? সাক্ষ্য আইনের 58 দ্বারা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্লাসটা কমপ্লিট করবেন আবার সবাই রেকর্ড শুনে, খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, বিশেষ করে 52 থেকে 55 দ্বারা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।